আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুদ্ধে জড়ালো ভারত পাকিস্তান, দুদেশের 85 জনের মৃত্যু। দিল্লির আক্রমণে 4 সহযোগী সহ জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত। 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসলামাবাদের। ভারতের হামলার প্রতিশোধের ঘোষণা ইসলামাবাদের। জঙ্গি আস্তানায় আক্রমণের দাবি দিল্লির। পাকিস্তানের সব বিমানবন্দরের কার্যক্রম স্থগিত। দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না ভারত পাকিস্তান, অভিমত বিশ্লেষকদের। বড় ধরনের প্রস্তুতি নেই কারো। বাংলাদেশের আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্তের আশঙ্কা। সীমান্তে নিরাপত্তা জোরদার। যুদ্ধ পরিস্থিতিতে উপদেষ্টাদের জরুরি বৈঠক। দুদেশকে সংযত আচরণের তাগিদ। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের। সংঘাত কারো জন্যই কল্যাণকর নয়, মন্তব্য জামায়াতের আমিরের। এবং নির্বাচন বিলম্বিত হয় এমন কোন সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি দলটির নেতাদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাব দেওয়ার অনুমতি পেল পাকিস্তানের সামরিক বাহিনী। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে আক্রমণের অনুমোদন দেওয়া হয়। অপারেশন সিঁদুর নামে ভারতীয় সশস্ত্র বাহিনীর হামলায় 70 জন নিহত হওয়ার দাবি করেছে এনডিটিভি। এর জবাবে পাকিস্তানের হামলায় মারা গেছে 15 ভারতীয় নাগরিক। এছাড়া ভারতীয় একটি চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি ব্রিগেড, সদর দফতর ধ্বংস এবং 5টি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইসলামাবাদ। এদিকে আজাদ কাশ্মীরের সফল অভিযানের জন্য ভারতীয় সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি স্থানে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। মাত্র 25 মিনিটে তারা অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছোড়ে পাকিস্তানে। ভারতের 3 বাহিনীর এই আক্রমণ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শক্তভাবে প্রতিরোধ করে পাকিস্তানের সশস্ত্র বাহিনী। শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে একে একে ভারতের 5টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ধ্বংস করে তারা। যদিও ভারতের কর্মকর্তারা বলছেন এই হামলায় তাদের 3টি বিমান বিধ্বস্ত হয়েছে। ভারতীয় সশস্ত্র বাহিনীর দাবি, জম্মু কাশ্মীরে সন্ত্রাসীদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছেন তারা। বেসামরিক নাগরিক তাদের টার্গেট নয় বলেও জানান অপারেশন সিন্দুর এই কমান্ডার। অপারেশন সিন্দুর কাশ্মীরের যেসব ঘাঁটি থেকে ভারতের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয় সেগুলো টার্গেট করেই আমরা হামলা করেছি। আমাদের এই অভিযান সুনির্দিষ্ট ও সীমিত। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। 9 টেররিস্ট ক্যাম্পস को টার্গেট किया गया। ভারতের হামলার তাৎক্ষণিক জবাব দেয় পাকিস্তান। ভারত শাসিত কাশ্মীরের দুধনিয়াল চেকপোস্ট ও সেনাবাহিনীর একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস এবং 5টি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তানের সামরিক বাহিনী। আহমদপুর ইস্ট মে আমাদের 6টি স্থানে 24টি আঘাত হেরেছে ভারত। এতে অনেক পাকিস্তানি নাগরিক শহীদ হয়েছেন। কোটলিতে 3টি মসজিদেও হামলা করেছে তারা। দিল্লিকে এর চরম পরিণতি ভোগ করতে হবে। ভারতের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর দুপুরে জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠকে বসেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় ভারতের হামলার জবাব দিতে সামরিক বাহিনীকে অনুমতি দেয় দেশটির নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ এই কমিটি। এতে বলা হয়, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের। পাকিস্তানে হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার সদস্য ও সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে পাকিস্তানে সফল অভিযানের জন্য ভারতীয় সামরিক বাহিনীকে ধন্যবাদ জানানো হয়। এদিকে ভারতের মিসাইল হামলায় মাওলানা মাসুদ আজহারের পরিবারের 10 সদস্য ও 4 ঘনিষ্ঠ সহযোগী নিহত হওয়ার খবর দিয়েছে পাকিস্তান ভিত্তিক সংগঠন জইশ-ই মোহাম্মদ। এর আগেই সংগঠনটির প্রধান মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসাবে তালিকাভুক্ত করে জাতিসংঘ। পাল্টাপাল্টি হুমকি ও গোলাগুলির উত্তেজনার মুখে পারমাণবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধের দামামা ভারত পাকিস্তানের মানুষের মধ্যেও বিরাজ করছে উদ্বেগ, আতঙ্ক। অস্থিরতা দেখা দিয়েছে প্রতিবেশী দেশগুলোতেও। তবে জানমালের নিরাপত্তা, ক্ষয়ক্ষতি ও শান্তি প্রতিষ্ঠার স্বার্থে আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধের প্রত্যাশা উভয় দেশের নাগরিকদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।
পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষোচিত পদক্ষেপ বলে ক্ষোভ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, পাকিস্তানের বেসামরিক নাগরিক বা সশস্ত্র বাহিনীর উদ্দেশ্যে নয়, জঙ্গি আস্তানায় হামলা চালানো হয়েছে। নিহতদের সবাই জঙ্গি বলে দাবি দিল্লির। এদিকে পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গভীর উদ্বেগ জানিয়ে সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও। ভারতের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন এবং তুরস্ক। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার প্রতিক্রিয়ায় নিজেদের সামরিক ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করল নয়াদিল্লি। এই অভিযানের মধ্যে দিয়ে 1971 সালের পর এই প্রথমবার ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী একযোগে পাকিস্তানের বিপক্ষে হামলা চালায়। হামলার প্রায় 24 ঘন্টা পর এ নিয়ে ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। পেহেলগামের ঘটনার পর পাকিস্তান সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, আর তাই পাকিস্তানের অভ্যন্তরে জঙ্গি দমনে রাত 1:44 শুরু করা হয় অপারেশন সিঁদুর। এতে একযোগে পাকিস্তানের ভেতর 9টি নির্দিষ্ট সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় আমাদের 3 বাহিনী। আমরা নিশ্চিত এসব জায়গা থেকেই ভারতে হামলার পরিকল্পনা ও কার্যকর করা হতো। এই হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর কোনো স্থাপনাকে টার্গেট করা হয়নি। তবুও সন্ত্রাসী আস্তানায় হামলার প্রতিক্রিয়ায় আমাদের উপর পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান সামরিক বাহিনী। এতে ভারতের কমপক্ষে 10 জন মারা গেছেন। পাকিস্তানে ভারতের হামলার পরপরই সংবাদ সম্মেলন ডাকে ইসলামাবাদ। জানায়, প্রাথমিকভাবে মনে হচ্ছে মসজিদগুলোকেই লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বিবৃতিতে নারী, শিশু ও বৃদ্ধদের মৃত্যুর খবর নিশ্চিত করে পাকিস্তানের সামরিক বাহিনী। আমাদের শত্রু কাপুরুষ, তারা অন্ধকারে বেসামরিক জনগণকে টার্গেট করেছে। আল্লাহর রহমতে তারা আমাদের বড় কোনো ক্ষতি করতে পারবে না। দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে সাহস ও ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি। এদিকে ভারতের হামলার ঘটনার বিপরীতে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, কোনো উস্কানি ছাড়া ভারতের এই হামলার কঠোর জবাব দেওয়ার পূর্ণ অধিকার রয়েছে পাকিস্তানের। আমাদের মনোবল ও সংকল্প অটুট রয়েছে। পাকিস্তানের সাহসী কর্মকর্তা ও সেনাদের জন্য আমাদের দোয়া ও শুভকামনা রয়েছে। আমাদের সার্বভৌমত্বের উপর হুমকি মোকাবেলা ও তা পরাজিত করার জন্য পাকিস্তানের জনগণ ও বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত। ভারতকে তার কুৎসিত উদ্দেশ্য সফল করতে দেওয়া হবে না। একইভাবে সতর্ক করেছেন পাকিস্তানের তথ্যমন্ত্রীও। ভারতের কাছে পাকিস্তান যে তদন্ত প্রস্তাব দিয়েছিল তা থেকে সরে উদ্দেশ্যমূলকভাবে আমাদের বেসামরিক নাগরিকদের আক্রমণ করেছে মোদি। পাকিস্তান এখন এর কঠিন জবাব দেবে। আমাদের শান্তি কামনাকে দুর্বলতা ভেবে ভুল করেছে দিল্লি। এদিকে পাকিস্তানে ভারতের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই হামলা লজ্জাজনক। অতীতের ইতিহাসের ভিত্তিতে সেখানকার মানুষ বুঝতে পেরেছিল যে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে, তবে খুব শিগগির চলমান সংকটের অবসান ঘটবে বলেই আমি মনে করছি। পাকিস্তানে ভারতের সামরিক হামলাকে দুঃখজনক বলছে চীন। বিবিসি জানায়, চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বেইজিং এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় উভয় দেশকে সংযম প্রদর্শন এবং এমন আগ্রাসী পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসও। তার মুখপাত্র এক বিবৃতিতে জানান, সংকট নিরসনে 2 দেশকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মহাসচিব। জাহিদুল আলম, এটিএন বাংলা। পাল্টাপাল্টি হামলার জেরে আগামী 2 দিন দেশের সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামাবাদ, পাঞ্জাব ও ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সব স্কুল কলেজ। এদিকে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব কি হতে পারে তা নিশ্চিত নয়, তবে পরিস্থিতি উদ্বেগজনক বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসলাম টুম্পা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ বেশ কয়েকজন হতাহতের পর তা প্রতিরোধ করে আকাশ ও স্থল পাল্টা হামলা চালায় পাকিস্তানও। এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে উভয় দেশেই। হামলার বিষয়ে ভারত আবারও দাবি করেছে যে তারা জঙ্গিদের ব্যবহৃত অবকাঠামোতেই আঘাত করেছে।
উত্তেজনাকর এমন পরিস্থিতিতে বাণিজ্যিক বিমান চলাচল হুমকি জানিয়ে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য সব বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বেসামরিক নাগরিকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরের বিমানবন্দরও। বন্ধ ঘোষণা করা হয়েছে ইসলামাবাদ ও পাকিস্তান এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সব স্কুল কলেজ। इंडिया ने बहुत गलत हमला कर दिया हमारे ऊपर और जुल्म किया, उस वजह से फ्लाइटें बंद हो गई। इस्लामाबाद अगर गरीब जाओगे आधा घंटा फ्लाइट उतरने वाला था। দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক মাইকেল কুজেনম্যান পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীদের মধ্যে এই পরিস্থিতিকে উদ্বেগজনক বলে অভিহিত করেছেন। এটা স্পষ্ট ছিল যে কিছু একটা ঘটতে চলেছে, তবে অবাক করার মতো ছিল ভারতের হামলার মাত্রা ও তীব্রতা। এটি অতীতের চেয়ে অনেক বেশি উচ্চ মাত্রার। পরিস্থিতি খুবই উদ্বেগজনক, কারণ এখানে দুদেশই সামরিক ও পারমাণবিক শক্তিধর। পারমাণবিক শক্তি যখন শত্রুতায় ব্যবহার হয় তখন যুদ্ধের তীব্রতা সবাইকে চিন্তায় ফেলতে বাধ্য করবে। যুদ্ধের প্রতিক্রিয়া কেমন হবে তা এখনো স্পষ্ট নয়, তবে আমি মনে করি পাকিস্তান অবশ্যই ভারতকে একটি জোরালো বার্তা দিতে চাইবে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনায় দিল্লি ইসলামাবাদকে দায়ী করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়। যুদ্ধ থামাতে মধ্যস্থতার প্রস্তাব দেয় ইরান ও রাশিয়া, তবে সবকিছু উপেক্ষা করে জম্মু কাশ্মীরে হামলার ২ সপ্তাহ পর পাকিস্তানে হামলা চালালো ভারত। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। ভারত পাকিস্তান সংঘাতে সরাসরি বাংলাদেশের জন্য কোনো নিরাপত্তা হুমকি নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। দুই দেশের এই উত্তেজনা সাময়িক মন্তব্য করে তারা বলছেন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দ্রুতই শেষ হবে যুদ্ধ। কারণ হিসেবে তারা বলছেন আর্থিক ক্ষতি বিবেচনায় যুদ্ধাবস্থা দীর্ঘ করার আগে দু দেশই চিন্তা ভাবনা করবে। তবে এই যুদ্ধে বাংলাদেশের আমদানি রফতানিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা ব্যবসায়ীদের। যুদ্ধ বন্ধে বাংলাদেশ মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে পারে বলে মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু রিপোর্ট। কাশ্মীর নিয়ে চিরশত্রু ভারত পাকিস্তানের দ্বন্দ্ব রূপ নিল সংঘাতে। বুধবার রাতে পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরে ভারতের হামলার মধ্য দিয়ে যুদ্ধে জড়ালো দুই দেশ। প্রথম দিনের হামলায় এ পর্যন্ত পাকিস্তানে অর্ধশতাধিক নিহত এবং ৪৮ জন আহত হয়েছেন। ক্ষতি হয়েছে বহু স্থাপনায়। অন্যদিকে ৫টি বিমান ভূপাতিত হওয়ায় ভারতের প্রায় $১.৫ বিলিয়ন ক্ষতি হয়েছে, আর প্রাণ গেছে অন্তত ১৫ জনের। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন এখন পর্যন্ত যুদ্ধে ভারতেরই বেশি ক্ষতি হয়েছে, তাই কৌশলগত কারণেই এই যুদ্ধ বড় আকারে হওয়ার শঙ্কা দেখছেন না তারা। বৃহৎ শক্তিবর্গ বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে আর যেন না হয়। এটা অনেকটা বিটুইন ইসরায়েল এবং ইরানের মধ্যে যেসব আমরা দেখেছি ঘাত প্রতিঘাত, এটা হয়তো সীমাবদ্ধ থাকবে একটা ঘাত ও প্রতিঘাতের উপর। বাংলাদেশের নিরাপত্তা তখনই বিঘ্নিত হবে যদি এটার সাথে চীন জড়িয়ে পড়ে। চীন যদি এখন ভারতের উপরে চাপ সৃষ্টির জন্য কোনো সামরিক অ্যাক্টিভিটি শুরু করে, তখন কিন্তু ভারতও তার পূর্ব সীমান্তে বিভিন্ন সামরিক উপকরণ হয়তো সরবরাহ শুরু করবে। তখন কিন্তু বাংলাদেশের আমাদের যে নিরপেক্ষ ভূমিকা সেটা যথেষ্ট চাপের মুখে পড়বে। তিনি বলছেন দুই দেশেরই পরমাণু অস্ত্র থাকলেও এই অঞ্চলের নিরাপত্তায় তা ব্যবহারের সুযোগ কম। কার্গিলে অ্যাবাউট ৩ মাস ধরে যুদ্ধ হয়েছে, কিন্তু সেখানে কোনো অস্ত্র ব্যবহার হয়নি। নিউক্লিয়ার যাওয়ার আগেও অনেকগুলো স্টেজ থাকে যে ওয়েপন্সগুলো আর্মড হয়েছে কিনা, ওয়েপন্সগুলো কোথায় আছে, যদি কার হাতে, এগুলো আমার মনে হয় না এটা সেই স্টেজে যাবে। তাহলে উভয়েরই এত ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, যেটা কাশ্মীরের যে স্টেক্স যেটা নিয়ে সংঘাত, তার থেকে বড় ক্ষতি হয়ে যাবে উভয় রাষ্ট্রের। ডাইরেক্টলি আমাদের সরকার প্রধান পাকিস্তান এবং ভারতের সরকার প্রধানের সাথে যোগাযোগ করে যে আমরা সবাই শান্তি চাই। এদিকে ভারত পাকিস্তান যুদ্ধের কারণে দুই দেশের আকাশসীমা এড়িয়ে চলছে বিভিন্ন বাণিজ্যিক বিমানগুলো। এতে এয়ার কার্গোগুলোর যোগাযোগ ব্যাহত হচ্ছে। পাশাপাশি সীমান্তে কঠোরতার কারণে ব্যাহত হতে পারে আমদানি রপ্তানি, যার প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অর্থনীতিতে, বলছেন ব্যবসায়ীরা। ধরনের যুদ্ধ বিগ্রহ যদি চলে তাহলে অবশ্যই এটা কোনো না কোনোভাবে আশেপাশের দেশগুলি ক্ষতিগ্রস্ত হবে। আর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যেই কারণে যখন এই ধরনের কোনো যুদ্ধ বিগ্রহ হয় তখন সীমান্তটা খুব কড়াকড়ি করা হয়, তো ফলে সীমান্ত দিয়ে যে বাণিজ্যটা হয় এই বাণিজ্যটাও তখন ব্যাহত হয়। আলটিমেটলি আমাদের এখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের একটা মূল্য বেড়ে যেতে পারে। দুই দেশেরই বন্ধুপ্রতিম প্রতিবেশী হিসেবে বাংলাদেশের জনগণকেও কারো পক্ষ না নিয়ে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেজন্য সীমান্ত জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে পুলিশের বার্ষিক শুটিং প্রতিযোগিতা এবং আইজি কাপ 2024-এর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় আইজিপি বলেন, দেশে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। শুটিংয়ে যারা বিজয়ী হয়েছেন তাদের অভিনন্দন জানান আইজিপি। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের বর্ডার তো খুবই পোরাস, সম্ভাবনা সবসময় থেকে যায়। যুদ্ধের প্রেক্ষিতে আমরা সীমান্তবর্তী সকল জেলার সকল পুলিশ সুপার অগ্রিম সতর্কবার্তা আগেই দিয়েছি এবং তারা সকলেই সতর্ক আছেন এই ব্যাপারে, এবং আমরা সর্বোত্তক চেষ্টা করব অন্তত এর প্রেক্ষিতে যেন কোনোভাবে আমাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। ভারত পাকিস্তানের যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দুদেশকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতেও দেশ দুটির প্রতি আহ্বান জানানো হয়। এক বিবৃতিতে একথা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বৈঠকে তথ্য, শিল্প, নিরাপত্তা, পররাষ্ট্র উপদেষ্টা সহ অ্যাটর্নি জেনারেল উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশি অভিযোগে সীমান্ত দিয়ে মানুষকে ভারতে পুশিং আলাদাভাবে পর্যবেক্ষণ করছে সরকার। এ নিয়ে ভারতের সাথে যোগাযোগের চেষ্টাও চলমান বলেও জানান তিনি। ভারত ও পাকিস্তানের পরিবর্তনশীল পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং উভয় দেশকে শান্ত থাকার, সংযত থাকার এবং পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখার আহ্বান জানাচ্ছে। ভারত পাকিস্তান চলমান সংঘাতে সামরিক হামলার নিন্দা ও হামলার শিকার মানুষের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পোস্টে দুদেশকে আঞ্চলিক শান্তির স্বার্থে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা কারো জন্য মঙ্গলজনক নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এই ঘটনায় গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও আন্তর্জাতিক তদন্ত এবং উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের দাবি জানিয়েছেন তিনি। ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি হামলা নিয়ে ফেসবুক পোস্টে আমিরে জামায়াত বলেন, যুদ্ধ কারো জন্যই কল্যাণকর নয়। পাল্টাপাল্টি হামলায় ভারত ও পাকিস্তানের আকাশপথ অনিরাপদ হওয়ায় গন্তব্য পরিবর্তন করা ঢাকামুখী 3টি আন্তর্জাতিক ফ্লাইটই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ফ্লাইটগুলো হল টার্কিশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ ও কুয়েত এয়ারওয়েজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, তুরস্ক থেকে ঢাকা আসা ফ্লাইটটি পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে ওমানের মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জাজিরার ফ্লাইটটি দুবাইয়ে অবতরণ করে এবং কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটটি কুয়েতে ফিরে যায়। এবারে অন্যান্য প্রসঙ্গ। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় ৩,৭৫৬ কোটি ২০ লাখ টাকার ৯টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। সরকারি ব্যয়ে ২,৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের কর্ম কমিশন সচিবালয়ের 7টি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে সেচ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়। নির্বাচন বিলম্বিত হয় এমন কোন সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। জাতীয় প্রেসক্লাবে এক সভায় তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া রাখাইনকে করিডোর দেওয়ার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্রকে মেনে নিয়ে নির্বাচনের রোডম্যাপ দিলেই সব সমস্যা নির্মূল হবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু রোডম্যাপ এবং সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয় নাগরিক পরিষদ। একই সময় জাতীয় ঐক্য গড়ে তোলা ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতা শামসুজ্জামান দুদু। আমি সরকারকে বলবো, গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেন, তারা যেন একটা ভোট তার পছন্দের প্রার্থীকে দিতে পারে। এটি মেনে নেন, দেখবেন রাতারাতি সকল সমস্যার সমাধান হয়ে আসবে। অন্তর্বর্তী সরকারের প্রতি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপি নেতা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। মানবিক করিডোর নয়, আওয়ামী লীগের লুট করা অর্থ ফেরত এনে প্রয়োজনে রাখাইনে মানবিক সহায়তা দেওয়ার আহ্বান জানান তিনি। বিগত 16 বছরে আওয়ামী লীগের নেতারা, আওয়ামী লীগের সহযোগী সংগঠকের নেতারা সামান্যতম পদ পদবি যারা পেয়েছে আওয়ামী লীগের, তারা বাংলাদেশে যে সম্পদ লুট করেছে, যদি এই সরকার চেষ্টা করে এই সম্পদ উদ্ধার করে এই রাখানের জন্য যে কোনো একটা দ্বীপ রাষ্ট্র কিনে দিতে পারে। এ সময় জনগণের অনাস্থা তৈরির আগেই দ্রুত নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলের অবশ্যই নিজস্ব আদর্শ থাকবে, তবে তারা নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে কিছু মৌলিক প্রশ্নে ঐক্যবদ্ধ হবেন, এমন প্রত্যাশা জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের। রাষ্ট্র সংস্কার কাজ চলা অবস্থায় নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি নিতে পারে না বলে অভিমত ইসলামী আন্দোলনের। এদিকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে আগের বৈঠকে আপত্তি জানালো এবার পক্ষে মত দিয়েছে নাগরিক ঐক্য। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা জানান দল দুটির মুখপাত্র। বিস্তারিত মিজান শাহজাহানের রিপোর্টে। সকালে জাতীয় সংসদের এলডি হলে নাগরিক ঐক্যের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। এ সময় সূচনা বক্তব্যে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, আদর্শগত পার্থক্য থাকলেও সব রাজনৈতিক দলের উচিত মৌলিক প্রশ্নে ঐক্যবদ্ধ থাকা। প্রত্যেকটি রাজনৈতিক দলের আলাদা অবস্থান অবশ্যই থাকবে, সকলকেই একটা কতগুলো মৌলিক জায়গায় আমাদেরকে একমত হতে হবে। তার জন্য নিঃসন্দেহে রাজনৈতিক দলগুলোর থেকে আমরা আশা করছি যে প্রত্যেকেই কিছু কিছু ছাড় দেবেন, দিয়ে এক জায়গায় আসা যাবে। আপনাদের রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে দলটি জানায়, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ব্যাপারে আগের বৈঠকে আপত্তি জানালেও এবার পক্ষে মত দিয়েছে নাগরিক ঐক্য। তখন আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে একমত ছিলাম না। এখন আমাদের বেশ কিছু জায়গায় অবজারভেশন আছে, যে অবজারভেশনগুলো ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সেগুলো তারা বিবেচনায় নেবে, এবং আমরাও তাদের যে যুক্তি সেটাকে বিবেচনায় নিয়ে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছি। বিকেলে ইসলামী আন্দোলনের সঙ্গে বৈঠকে বসে জাতীয় ঐকমত্য কমিশন। 10 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকটি অসম্পূর্ণ অবস্থায় মুলতবি করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন তারা। শরিয়া আইন কার্যকর সহ দেশের নাম পরিবর্তনের পক্ষে অনড় অবস্থানের কথা জানায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি। প্রস্তাব করেছেন রিপাবলিক অফ বাংলাদেশ, আমরা বলছি পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। আমরা একটা জনকল্যাণ রাষ্ট্র, এই নামকরণটা আমরা করতে চাই পিপলস ওয়েলফেয়ার স্টেট অফ বাংলাদেশ। আগামী সংসদ নির্বাচনের আগেই সকল পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচন শেষ করার দাবিও জানায় তারা। বিশেষত মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। মামলার নথিপত্র না পাওয়ায় ৭১-এ মানবতা বিরোধী অপরাধের মামলাগুলোর বিচারের অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। তদন্ত সংস্থার আমূল পরিবর্তন হওয়ায় সাক্ষীদের সাথেও যোগাযোগ করা যাচ্ছে না বলে জানান প্রসিকিউটর গাজী MH তামিম। এদিকে জঙ্গি নাটক সাজিয়ে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে 9 জনকে হত্যা মামলার তদন্ত শেষ করতে 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছে ট্রাইব্যুনাল। একই সাথে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2016 সালের 26 জুলাই কল্যাণপুরে জাহাজবাড়ি হিসেবে পরিচিত তাজ মঞ্জিলে অভিযান চালিয়ে 9 জনকে হত্যা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই কক্ষে থাকা ইসলামী 24 সালে এই ট্রাইব্যুনালের প্রসিকিউশনে নিযুক্ত হওয়ার পরে
পূর্ববর্তী প্রসিকিউটরদের পক্ষ থেকে কোনো ফাইল আমরা বুঝে পাইনি। ওনারা ট্রাইব্যুনালে আসার আগেই যার যার অবস্থান থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। এজন্য আমরা এখনও এই ফাইলগুলো গোত্র করতে পারিনি। তদন্ত সংস্থারও আমূল পরিবর্তন হয়েছে। পুরানো তদন্তকারী কর্মকর্তার পরিবর্তে সব নতুন তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত করা হয়েছে। আগের যাদের সাক্ষী ছিল ওই সাক্ষীদের সাথে আমাদের নতুন তদন্তকারী কর্মকর্তার এখনো পর্যন্ত কোনো যোগাযোগ হয়নি, বা এটা হওয়াটাও একটু সময় সাপেক্ষ। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি ও ডিআইজি সহ ঊর্ধ্বতন 6 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ 1 শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানা যায়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে AKM আওলাদ হোসেনকে অতিরিক্ত আইজি পুলিশ টেলিকম, সিবগাতুল্লাহকে অতিরিক্ত আইজি সিআইডি, গাজী জসিম উদ্দিনকে অতিরিক্ত আইজি শিল্পাঞ্চল পুলিশ, তৌফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত আইজি সারদায়, রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের ডিআইজি ও ডক্টর শোয়েব রিয়াজ আলমকে ডিআইজি হিসেবে STBN-এ পদায়ন করা হয়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের কর আদায় পদ্ধতি বিনিয়োগ পরিপন্থী বলে মন্তব্য করেছেন নেট পোশাক রপ্তানিকারকদের সংগঠন BKMA সভাপতি মোহাম্মদ হাতেম। সংগঠনটির নির্বাচন উপলক্ষে রাজধানীর একটি প্রোগ্রেসিভ নেট অ্যালায়েন্সের পরিচিতি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এটা জোর করে টাকা নিয়ে যাওয়ার মতো, যা মৌলিক অধিকার পরিপন্থী। সংবাদ সম্মেলনে তিনি জানান, ব্যাংকিং জটিলতায় রফতানি বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশে এসেছেন মিস ইউনিভার্স আমেরিকাস ও মিস পেরু 2024 বিজয়ী তাতিয়ানা কালবেল। আগামী 10 মে পর্যন্ত তিনি বাংলাদেশ সফর করবেন। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এ উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় এবছরের জুলাই মাসে মিস ইউনিভার্স বাংলাদেশ প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা এবং নতুন মিস ইউনিভার্স স্কিন কেয়ার প্রোডাক্টসের উদ্বোধনের কথা জানান আয়োজকরা। প্রথমবারের মতো বর্তমান কোনো মিস ইউনিভার্স মুকুটধারী বাংলাদেশে আসলেন। এই সফর আয়োজন করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তফা রফিকুল ইসলাম ডিউক। এ সময় তিনি জানান, এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনকে বিশ্বের সামনে তুলে ধরা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশকে তুলে ধরা। এবার খেলার খবর। নিউজিল্যান্ড ক্রিকেট দলকে 87 রানে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই 3 ম্যাচ সিরিজ জিতল বাংলাদেশ দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে 97 রানে 3 উইকেট হারায় স্বাগতিকরা। এরপর চতুর্থ উইকেটে 250 রানের জুটি করেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহান। 105 রান করেন অঙ্কন। অধিনায়ক সোহানের ব্যাটে আসে 112 রান। তাতে 5 উইকেটে 344 রানের পাহাড় করে বাংলাদেশ দল। জবাবে 257 রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড দলের ইনিংস। 3 উইকেট নেন মোসাদ্দেক হোসেন। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। যুদ্ধে জড়ালো ভারত পাকিস্তান, দুদেশের 85 জনের মৃত্যু। দিল্লির আক্রমণে 4 সহযোগী সহ জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী নিহত। 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইসলামাবাদের। ভারতের হামলার প্রতিশোধের ঘোষণা ইসলামাবাদের। জঙ্গি আস্তানায় আক্রমণের দাবি দিল্লির। পাকিস্তানের সব বিমানবন্দরের কার্যক্রম স্থগিত। দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াবে না ভারত পাকিস্তান, অভিমত বিশ্লেষকদের। বড় ধরনের প্রস্তুতি নেই কারো। বাংলাদেশের আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্তের আশঙ্কা। সীমান্তে নিরাপত্তা জোরদার। যুদ্ধ পরিস্থিতিতে উপদেষ্টাদের জরুরি বৈঠক। দুদেশকে সংযত আচরণের তাগিদ। শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের। সংঘাত কারো জন্যই কল্যাণকর নয়, মন্তব্য জামায়াতের আমিরের। এবং নির্বাচন বিলম্বিত হয় এমন কোন সংস্কারে হাত না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান বিএনপির। ডিসেম্বরের মধ্যে ভোটের দাবি দলটির নেতাদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ।
ধন্যবাদ সবাইকে।